সালাম আলাইকুম স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো সবাই। সবাই সুস্থ আছো, পড়াশোনার সাথেই আছো, এই আশাবাদ ব্যক্ত রেখেই তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পেজ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কামরুজ্জামান টিটু, লেকচারার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র বিষয়ের বিমা অংশের অধ্যায় 10 বিমা সম্পর্কে মৌলিক ধারণা এর দ্বিতীয় লেকচার, বিমার সংক্ষিপ্ত ইতিহাস এবং ঝুঁকির ধারণাতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে জেনেছি বিমা কী এবং এর গুরুত্ব। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বিমা শিল্পের বা বিমা ব্যবসায়ের যে সংক্ষিপ্ত ইতিহাস তা জানবো এবং সেই সাথে ঝুঁকি বলতে কী বোঝায় বিমা ব্যবসায় তা সম্পর্কেও শিখব। কেমন? তো চলো আমরা আমাদের মূল পাঠ শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বিমা বলতে এমন একটি সহযোগিতামূলক ব্যবস্থাকে বোঝায় যার মাধ্যমে কোনো নির্দিষ্ট ঝুঁকির কারণে সৃষ্ট ক্ষতিকে এমনভাবে এমন সব ব্যক্তিবর্গের মধ্যে বণ্টন করা হয় যারা উক্ত ক্ষতির কারণে দুর্দশাগ্রস্ত হয় এবং যারা উক্ত ঝুঁকির বিপক্ষে নিশ্চয়তা বিধানে সম্মত হয়। অর্থাৎ বিমা হচ্ছে এক ধরনের চুক্তি যার মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে প্রতিদান বা প্রিমিয়ামের বিনিময়ে কোনো দুর্ঘটনাজনিত ঝুঁকি বহন করার অঙ্গীকার করে থাকে। এখানে দুইটা পক্ষ থাকে, এক পক্ষ হচ্ছে বিমাকারী, একটা হচ্ছে বিমা গ্রহীতা। বিমাকারী হচ্ছে আমরা বুঝবো বিমা কোম্পানিগুলো, আর বিমা গ্রহীতা হচ্ছে যারা ক্ষতিকে কি করতে চায়, মিনিমাইজ করতে চায় ওই পক্ষ। ঠিক আছে, তো আমরা আজকে জানবো বিমার সংক্ষিপ্ত ইতিহাস বা ব্রিফলি আমরা হিস্টোরি অফ ইন্স্যুরেন্সটাকে বোঝার চেষ্টা করব। তো বিমার উৎপত্তির ইতিহাস আসলে খুবই প্রাচীন। বিমার উৎপত্তি কখন, কোথায় এবং কিভাবে হয়েছিল তা সঠিক করে বলা খুব কঠিন। তবে বিশিষ্ট লেখক এবং বিভিন্ন মনীষীর বক্তব্য থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলে, বিশেষ করে ইতালিতে সর্বপ্রথম বিমা ব্যবসায়ের উৎপত্তি ঘটে। অনেক চড়াই উতরাই পেরিয়ে বিমা আজ একটি শিল্প, একটি ইন্ডাস্ট্রি, একটি অর্থনীতির চাকাকে সচল রাখার ক্ষেত্রে বিমার যে অবদান তা অনস্বীকার্য। আমরা ইতিমধ্যে দেখেছি, পড়েছি। তো অনেক কঠিন সময় পার হয়ে আজ বিমা একটা আধুনিক পর্যায়ে চলে আসছে। সেই সময়গুলো কি আমরা দেখতে পাবো। দেখো তো, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। প্রথমে প্রাচীন যুগে বিমা ব্যবসায় কেমন ছিল, এরপর জানবো আমরা মধ্যযুগের অবস্থা, তারপরে শিল্প বিপ্লবকালে বিমা ব্যবসা কেমন ছিল, আর এই ধারাবাহিকতা আধুনিককালে বিমা ব্যবসায়ের অবস্থান সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, সেই সাথে আমরা সেটাও জানবো আমাদের বাংলাদেশে বিমা ব্যবসার অবস্থা কেমন। ওকে, তো প্রথমে যদি আমরা আসি প্রাচীন যুগে বিমা ব্যবসায়, সেখানে আমরা দেখব যে প্রাচীনকালে বিমা উৎপত্তির সম্পর্কে সুস্পষ্ট কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে এই সভ্যতায় বিভিন্ন ব্যবসায়ী শ্রেণী জানমাল রক্ষায় বিমা ব্যবস্থার মতো বিষয়কে নিয়ে যে চিন্তা ভাবনা করছে তার প্রমাণ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 900 অব্দে ভূমধ্যসাগরের দেশগুলোতে, বিশেষ করে গ্রিক সভ্যতা, বেবিলন সভ্যতা, ওই সময় ব্যবসায়ীগণ নিজেদেরকে স্বার্থ রক্ষার লক্ষ্যে সমবায়ের মতো এক ধরনের বিমা পদ্ধতির প্রচলন করেছিলেন। ওই সময় ব্যবসায়ী বা জাহাজের কাপ্তানগণ বটমরি বন্ডস এবং রেসপন্ডিয়া বন্ডস এর ন্যায় বিভিন্ন বন্ডের প্রচলন করেছিলেন।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাচীন যুগে বিমা ব্যবসায়ের অবস্থা। এর ধারাবাহিকতা আমরা যদি মধ্যযুগের অবস্থা দেখি, মধ্যযুগের বিমা ব্যবসায়, তাহলে দেখি মধ্যযুগের শেষার্ধে ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিমা ব্যবসার উৎপত্তি ঘটে। তো অঞ্চল ভিত্তিক যদি আমরা আলোচনা করি, প্রথমে যদি দেখি ভূমধ্যসাগরীয় অঞ্চলে, মেডিটেরিয়ান সি এরিয়াতে, তো দেখবো আমরা যে মধ্যযুগের মাঝামাঝি ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী দেশসমূহ, বিশেষ করে ফ্রান্স, ইতালি, স্পেন, তুরস্ক প্রভৃতি দেশে নৌ বাণিজ্যের প্রসার ঘটে। 1182 শতাব্দীতে ইহুদি ব্যবসায়ীগণ ইতালিতে সর্বপ্রথম বিমা ব্যবসায়ের প্রচলন ঘটান। বিমা ব্যবসায় 1200 শতাব্দীতে ভূমধ্যসাগরীয় দেশসমূহ ছাড়াও ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রখ্যাত বিমা বিশারদ এইচ.এল. কোকরেল এ সম্পর্কে বলেছেন, নৌবিমা ইতালিতে জন্মলাভ করলেও তা ইতালির বাণিজ্য কেন্দ্রগুলিতে প্রসারিত হয়। তবে নির্ভরযোগ্য তথ্য থেকে জানা যায়, নৌ বিমাপত্র সর্বপ্রথম ইস্যু হয় ইতালির জেনোয়াতে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের অবস্থা। এবার যদি আমরা ইংল্যান্ডের দিকে আসি, ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে ইতালি থেকে বিতাড়িত ইহুদি ব্যবসায়ীদের একটি দল লন্ডনে এসে সর্বপ্রথম ব্রিটেনে বিমা ব্যবসায়ের প্রচলন ঘটায়। এসব ব্যবসায়ীর প্রচেষ্টায় মধ্যযুগের শেষ দিকে লন্ডনের লোম্বার্ডি স্ট্রিটে বিমা ব্যবসায়ের কেন্দ্রে পরিণত হয়। 1663 সালের আগ পর্যন্ত বিমা ব্যবসায়ীদের উদ্যোগে এরূপ ব্যবসা প্রতিষ্ঠান বা এই ধরনের ব্যবসায় উন্নয়ন ঘটতে থাকে। পরে লন্ডনের এডওয়ার্ড লয়েডস নামক একজন ব্যবসায়ীর বিশেষ উদ্যোগে বিমা ব্যবসায়ের গুণগত পরিবর্তন ঘটে। লন্ডনে তিনি একটা কফি শপ পরিচালনা করতেন। এই সময়ে তিনি লন্ডনের বিভিন্ন বন্দরে জাহাজের গতিবিধি ও বিভিন্ন বিনিময় হার সংবলিত লর্ডস লিস্ট নামে একটি সাময়িকীও প্রকাশ করেন। এরূপ সুবিধা নাগরিকদের পক্ষে অপরিহার্য বিবেচিত হওয়ায় এ কফি শপ দ্রুত বিমা ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। বিমার দায় গ্রাহকগণ এ কফি শপকেই তাদের যোগাযোগের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তো এই সময়ই দেখা যায় মধ্যযুগে এই বিমা ব্যবসাটা হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। 1720 সালে রাজকীয় সনদ বলে দি লয়েডস এস্যুরেন্স এবং দি রয়্যাল এক্সচেঞ্জ নামে দুটি বিমা প্রতিষ্ঠান গঠিত হয়। 1771 সালে নৌ বিমার দায়ে গ্রাহকগণ ও দালালগণ একত্র হয়ে অ্যাসোসিয়েশন অফ লয়েডস আন্ডার রিটার্ন নামে একটি বিমা সমিতি গঠন করে। 1774 সালে তারা সমিতির সদস্য প্রথার প্রবর্তন করেন এবং 1779 সালে বিমাপত্রের গঠন প্রণালী নির্ধারণ করে প্রতিষ্ঠানটিকে কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম বিমা কোম্পানি। ঠিক আছে, এটা খুব এমসিকিউতে প্রায়ই আসে যে পৃথিবীর সর্বপ্রথম বিমা কোম্পানি কোনটি। তো আশা করছি তোমরা এখন থেকে উত্তর দিতে সক্ষম হবে। 1820 সালে লয়েডস বিমা ব্যবসায়ীদের চেষ্টায় অ্যালায়েন্স এস্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে আরেকটি কোম্পানি চালিত হয় এবং বিমা ব্যবসায়ের হচ্ছে প্রচলন বাড়তে থাকে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মধ্যযুগের বিমা ব্যবসায়ের অবস্থা। এর ধারাবাহিকতা আমরা যদি শিল্প বিপ্লবকালে বিমা ব্যবসায়ের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আমরা জানি যে শিল্প বিপ্লব ছিল যান্ত্রিক সভ্যতার সূচনা, তাই না? নতুন নতুন আবিষ্কারের ফলে 1750 সাল থেকে 1850 সালের মধ্যে ব্রিটেন সহ ইউরোপের দেশগুলোতে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন শুরু হয়। বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে, ফলে নৌবিমার পাশাপাশি অগ্নিবিমারও প্রচলন হয়। এই সময় বিমা ব্যবসায়ে যে পরিবর্তনগুলো হয় সেগুলো হচ্ছে এরকম, ওই সময়ে জীবন বিমার প্রচলন ঘটে। ওকে, তো তাহলে 1762 সালে ইকুইটেবল এস্যুরেন্স সোসাইটি নামে একটি জীবন বিমা প্রতিষ্ঠান ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি শুরুতে সমপরিমাণ প্রিমিয়াম পদ্ধতিতে জীবন বিমা পদ্ধতির প্রচলন ঘটায়।
পরবর্তীতে এই পদ্ধতি অনুসরণে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জীবন বিমাটা হচ্ছে দ্রুত প্রসারিত হয়। ঠিক আছে, তো শিল্প বিপ্লবকালেই সামাজিক বিমার প্রচলন ঘটে। ঠিক আছে, সর্বপ্রথম জার্মানিতে 1883 সালে স্বাস্থ্য বিমা, 1884 সালে দুর্ঘটনা বিমা এবং 1889 সালে বিকলাঙ্গ ও বার্ধক্য বিমার প্রচলন ঘটে। এর আগে 1840 সালে যৌথ বিশ্বস্ততার বিমা অর্থাৎ কোঅপারেটিভ ফিডেলিটি বন্ড চালু হয়। 1890 সালে শস্য এবং গবাদি পশু সহ কৃষি বিমার প্রচলন ঘটে। এছাড়া গোষ্ঠী বিমা, যানবাহন বিমা ও বিবিধ বিমারও প্রচলন ঘটে এই সময় থেকেই। এই হচ্ছে আমাদের বিমা শিল্পের শিল্প বিপ্লবকালোত্তর অবস্থা। এবার আমরা যাব হচ্ছে আধুনিক কালে বিমা ব্যবসায়ের কী অবস্থা। আধুনিক কালে বিমা ব্যবসায় এতটাই প্রসার হয় যে পৃথিবীর সব দেশেই বিমা ব্যবসায় অত্যন্ত সমাদৃত হয়ে ওঠে। শুধু জীবন বিমা, নৌ বিমা, অগ্নি বিমা নয়, মানুষের ব্যক্তি জীবনের বিভিন্ন দিক, অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে অদৃশ্যমান বিভিন্ন সহায়ক সম্পদের জন্য আজকাল বিমা করা হচ্ছে। বর্তমানে বিমা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটা আইনানুগভাবেই হচ্ছে অপরিহার্য বিষয়। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এই ছিল বিমা শিল্পের সংক্ষিপ্ত, যদি আমরা সংক্ষিপ্ত বলে থাকি তাহলে সংক্ষিপ্ত একটা ইতিহাস। এবার আমরা দেখব হচ্ছে সেই ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশের বিমা ব্যবসায় এর অবস্থা কেমন। বর্তমানে বাংলাদেশের বিমা ব্যবসায় বেশ অগ্রগতি লাভ করেছে। স্বাধীনতার পূর্বকালে আমাদের দেশে যেসব বিমা প্রতিষ্ঠান গড়ে ওঠে তার প্রায় সবগুলোর অফিস ছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানে এবং এর মালিক ছিল পশ্চিমা পুঁজিপতিরা। দেশ স্বাধীন হওয়ার পর কার্যরত প্রায় 5টি বিমা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত করা হয়। সেগুলো হচ্ছে জীবন বিমা কর্পোরেশন, কর্ণফুলী বিমা কর্পোরেশন, তিস্তা বিমা কর্পোরেশন, সুরমা জীবন বিমা কর্পোরেশন, রূপসা জীবন বিমা কর্পোরেশন। 1972 সালে থেকে যদি আমরা বলি যে অল্প পরিসরে হচ্ছে ডাক জীবন বিমা পদ্ধতি চালু ছিল। এছাড়াও সরকারের বিশেষ অনুমোদন বলে 1774 সালে এলিকো, যেটা তোমরা জানো, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কাজ শুরু করে। 1984 সালে দ্য ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 1984 পাশ করে বেসরকারি খাতে বিমা কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। সভ্যতার ক্রমবিকাশে সর্বপ্রথম কখন বিমার উৎপত্তি হয়েছে তা সঠিকভাবে বলা না গেলেও ইউরোপে যে বিমা ব্যবসায় সর্বপ্রথম সে উৎপত্তি ঘটেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে সভ্যতার ক্রমোন্নতির সাথে সাথে বিমা ব্যবসায়ও আধুনিক হয়েছে। আমরা আগের ক্লাসেও বলেছি যে আমাদের দেশে বাংলাদেশে 2010 সালের নতুন বিমা আইন অনুযায়ী বিমা ব্যবসায় পরিচালিত হচ্ছে এবং বিমা ব্যবসায়ীকে হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য এবং উন্নয়ন করার জন্য একটি সংগঠন আছে, সেটা হচ্ছে IDRA, যেটাকে ইলাবোরেট করলে আমরা পাই ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি ডেভেলপমেন্ট। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের বিমা ব্যবসায়ের বর্তমান অবস্থা। বাংলাদেশে বেশ বিমা প্রতিষ্ঠান আছে। সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশনের, তোমরা জানো এগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশনের আওতাধীন বেসরকারি খাতে অনেকগুলো বিমা প্রতিষ্ঠান কাজ করছে আমাদের দেশে সফলতার সাথে এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের লেকচারের প্রথম পার্ট, যেখানে আমরা জানলাম হচ্ছে বিমা শিল্পের বা বিমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমরা জানবো হচ্ছে ঝুঁকি কী, বা ঝুঁকি বলতে আমরা কী বুঝি, কনসেপ্ট অফ রিস্ক। বিমার সাথে রিস্ক বা ঝুঁকিটা এই জন্যই আসে কারণ আমরা জানি যে সম্ভাব্য ক্ষতির যে আশঙ্কা, অর্থাৎ ঝুঁকিগুলোকে হচ্ছে মিনিমাইজ করার জন্যই বিমাকে আমরা হাতিয়ার হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা এখন শিখবো হচ্ছে ঝুঁকি বলতে আমরা কি বুঝি। সাধারণত আমরা জানি ঝুঁকি বলতে বিপদের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনাকেই বোঝায়। আবার যদি আমরা অন্যভাবে বলি যে ব্যবসা প্রতিষ্ঠান বা বিশেষ কোনো বিষয়ের প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের পরিবর্তনশীলতা এই ঝুঁকি।
ওকে, তা আমরা যদি হচ্ছে মনীষীদের সংজ্ঞা আলোকপাত করি তাহলে দেখতে পারবো এম এন মিশ্রা বলেছেন রিস্ক ইজ আনসার্টেনটি অফ এ ফিনান্সিয়াল লস, অর্থাৎ কোনো আর্থিক ক্ষতির অনিশ্চয়তাই হচ্ছে ঝুঁকি। আমরা যদি প্রফেসর মার্ক আর গ্রিনির কাছে যাই, উনি বলেছেন রিস্ক ইজ দ্য আনসার্টেনটি অ্যাজ টু দ্য অকারেন্স অফ অ্যান ইকোনমিক লস। অনেকটা মিশ্রার মতোই বলেছেন উনি, অর্থাৎ ঝুঁকি হলো কোনো আর্থিক ক্ষতির সংগঠনের সম্পর্কিত অনিশ্চয়তা। আমরা যদি অ্যালান উইলিডের সংজ্ঞার দিকে তাকাই, উনি বলেছেন রিস্ক ইজ দ্য অবজেক্টিফাইড আনসার্টেনটি রিগার্ডিং দ্য অকারেন্স অফ আনডিজাইরেবল ইভেন্ট, অর্থাৎ ঝুঁকি হচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংগঠন সংক্রান্ত অলিখিত অনিশ্চয়তা। তো আমরা বলতে পারি তাহলে যে ঝুঁকি হচ্ছে একটি অনিশ্চিত বিষয়, এটি ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কা তৈরি করে, তবে যে ক্ষতি হয় সেটা হচ্ছে এই ক্ষতি বিমা চুক্তির মাধ্যমে পূরণ করা যায়। যদি আমরা কথাটা অন্যভাবে বলি তাহলে যে বিমা চুক্তির মাধ্যমে ক্ষতিপূরণ করে ঝুঁকিটা কমানো যায়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পাঠ। আশা করছি তোমাদের কাছে সহজবোধ্য হয়েছে। অবশ্যই তোমরা লেকচারের শেষে সাথে সাথে হচ্ছে বই থেকে মিলিয়ে পড়ে ফেলবে, পড়া জমিয়ে রাখবে না। তো আজকে এতটুকুই ছিল। ভালো থাকবে সবাই, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।